এই ভুলের মূল্য দিতে হবে ইচ্ছে। সময় যখন আসবে পালানোর পথও খুঁজে পাবি না। তারপর কোনো কিছু না বলার সুযোগ দিয়েই ধূসর চলে যায়, কিন্তু ধূসরের উপস্থিতির শীতলতা ইচ্ছের চারপাশের শিকল বেঁধে রেখে যায়, যেন সে ধূসর না থাকলেও তার দৃষ্টি এখনও ইচ্ছেকে বন্দি করে রেখেছে। রাত 11টার দিকে বরযাত্রী বউ নিয়ে রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। চারপাশে হাসি খুশির আমেজ, আনন্দের কোলাহল, কিন্তু ইচ্ছের মনে যেন ঝড় বয়ে যাচ্ছে। পুরো বিয়ের সময় সে অস্থির হয়ে ছোটাছুটি করেছে, কিন্তু আসল চিন্তাটা মাথা থেকে সরাতে পারেনি। ধূসর ভাই তাকে ভুল বুঝেছে, কিভাবে এই ভুল ভাঙাবে? ধূসরের এই শীতল ক্ষুব্ধ দৃষ্টি কিছুতেই ভুলতে পারছে না। ভেবে ভেবে মাথাটা যেন যন্ত্রণা করে উঠেছে। গাড়ির সফরটা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাচ্ছে। ইচ্ছে আর কিছু ভাবতে পারে না, কেবল ধূসরের সেই শেষ কথাগুলোই কানে বাজছে। অবশেষে ক্লান্ত হয়ে ঈশিতার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ে বাইরের সব কোলাহল থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার শেষ চেষ্টা। কিন্তু ঘুম কি আসবে, নাকি ধূসর ভাইয়ের চোখের সেই ভয়ঙ্কর চাহনি ঘুমের মাঝেও তাড়া করে ফিরবে? পাশের সাদা মার্বেল মেঝেতে রক্তের ফোঁটা টুপটুপ করে পড়ছে, প্রতিটি ফোঁটার শব্দ অন্ধকার বারান্দার নীরবতাকে আরও তীক্ষ্ণ করে তুলছে। বাতাস ভারী হয়ে আছে, যেন নিস্তব্ধতার গভীরেও এক অজানা আতঙ্ক লুকিয়ে আছে। সময় যেন থমকে গেছে। রাতের শূন্যতা এই বাড়িটিকে আরও নিঃসঙ্গ আর রহস্যময় করে তুলেছে। ধূসর চুপচাপ বসে আছে খোলা বারান্দায়, পেছনে ফেলে রক্ত ভেজা দৃশ্য। তার দৃষ্টি স্থির, এক অজানা শূন্যতায় হারিয়ে গেছে। চোখের পাতাগুলো একবারও কাঁপছে না, যেন অনুভূতিগুলো কোথাও হারিয়ে গেছে এই নারীর রাত্রির অন্ধকারে। এই নীরব রাত্রির অন্ধকারে। তার বুকে মুখ গুজে অসহায়ের মতো কাঁদছে ইচ্ছে। কাঁপতে থাকা হাত দুটো শক্ত করে ধরা ধূসরের শার্ট, যেন এই আঁকড়ে ধরা ছাড়া তার আর কোনো আশ্রয় নেই, যেন এই মুহূর্তের বাইরে পৃথিবীর আর কিছুই অবশিষ্ট নেই। কান্নায় ভিজে যাচ্ছে ধূসরের শার্টের বুকের অংশ, কিন্তু ধূসর নড়ছে না। প্রতিক্রিয়াহীন সেই শীতল অভেদ্য ব্যক্তিত্বের আড়ালে যেন এক অচেনা মানুষ বসে আছে। অন্যদিকে ধূসরের ডান হাত থেকে ধীরগতিতে গড়িয়ে পড়ছে উষ্ণ রক্তের ফোঁটা, নিঃশব্দে মিশে যাচ্ছে মেঝের সাদা মার্বেলের, তৈরি করছে এক অনিয়মিত লাল ছোপ। সেই রক্তের রং রাতের অন্ধকারে ভীষণ উজ্জ্বল মনে হচ্ছে, যেন কোনো শোকাবহ সত্যের নীরব সাক্ষী হয়ে আছে। হাতের পাশে এক কোণায় পড়ে থাকা ফ্লাওয়ার ভাস টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে মেঝেতে, যেন এক ভয়াবহ বাস্তবতার প্রতিচ্ছবি। সেই ভাসের ভাঙ্গা টুকরোর ওপর রক্তের ফোঁটা লেগে আছে। কাচের টুকরোগুলোতে প্রতিবিম্বিত হচ্ছে ধূসরের শূন্য দৃষ্টি। রাত প্রায় 3টা। মির্জা বাড়িতে পৌঁছানোর পর কোনো দিকে না তাকিয়ে সোজা ধূসরের ঘরের দিকে ছুটে যায় ইচ্ছে। এতদিন ধরে পালিয়ে বেড়ানো ইচ্ছে মনটা আজ আর সইতে পারছে না। ধূসর ভাইয়ের ভুলটা ভাঙাতে হবে। কিন্তু দরজা ঠেলে ভেতরে ঢুকতেই শ্বাস আটকে আসে তার। ঘরের ভেতরের পরিবেশ কেমন যেন থমথমে। জানালার পর্দা উঠছে বাতাসে। টেবিলের উপর রাখা গ্লাস ভাঙা পড়ে আছে, আর তার পাশে ফ্লোয়ার ভাসের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে। ধূসর চুপচাপ খোলা বারান্দার দিকে তাকিয়ে বসে আছে। শার্টের হাতায় রক্ত লেগে আছে, আর হাত থেকে টুপটুপ করে রক্ত পড়ছে মেঝেতে। ইচ্ছে মুহূর্তের জন্য বোবা হয়ে যায়, পুরো শরীর কেঁপে ওঠে। এরপর যেন কোনো কিছু না ভেবে দৌড়ে গিয়ে ধূসরের বুকে মুখ গুজে ফেলে। ধূসর কোনো প্রতিক্রিয়া দেখায় না, হাত দুটো নড়েও না, তাকে ঠেলেও না, শুধু শূন্য দৃষ্টিতে ইচ্ছের কাঁধের উপর তাকিয়ে থাকে। ইচ্ছে কাঁদছে, বুক ধড়ফড় করছে। এতক্ষণ চেপে রাখা অনুভূতির প্লাবন যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। ধূসর এবার ধীরে ধীরে বলল, এখন এসেছো? ইচ্ছে ভিজে গলায় বলল, আপনি আমাকে ভুল বুঝেছেন, আমি কিচ্ছু করিনি ধূসর ভাই। ধূসর গভীর শ্বাস নিল, চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, তারপর শান্ত গলায় বলল, তাহলে আমি যা দেখেছি, যা শুনেছি, সেসব কি মিথ্যা? ইচ্ছে মাথা নাড়িয়ে বলল, সবই ভুল। আমি শপথ করে বলছি, আপনি আমাকে চেনেন না ধূসর ভাই। ধূসর এক মুহূর্তের জন্য কিছু বলল না, তারপর মৃদু হেসে বলল, চিনতাম তো, কিন্তু এখন মনে হয় কিছুই জানতাম না। ইচ্ছে শার্টের উপর শক্ত করে মুঠো ধরল, চোখের জল নিয়ে কাপা কণ্ঠে বলল, আমি আপনাকে কষ্ট দিতে পারি না ধূসর ভাই। ধূসর এবার চোখ তুলে তাকালো, সেই গভীর শীতল দৃষ্টি নিয়ে বলল, তাহলে প্রমাণ করো
গলার স্বর স্থির, কঠোর, যেন কোনো অনুভূতি নেই, কেবল পরীক্ষার মুখে দাঁড়িয়ে থাকা একটা ব্যস্ততা। ইচ্ছে ধূসরের হাত শক্ত করে ধরল, চোখের পানি মুছতে ভুলে গেছে। ধূসর কি সত্যি ভুল বুঝে নিয়েছে, নাকি তার চোখের গভীরে লুকিয়ে আছে আরও কিছু? রাতের বাতাস জানালা দিয়ে এসে পর্দা উড়িয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এই ঘর ভর্তি বোঝাপড়া ঝড় নামছে না। ধূসর ইচ্ছের কান ঘেঁষে মুখ নামিয়ে ফিসফিস করে বলে উঠে আবার, আমার বুক ছোঁয়ার সাহস দেখিয়েছিস, যদি তার শাস্তি হিসেবে তোর সর্বাঙ্গ ব্যথায় জর্জরিত করে দেই। ইচ্ছে ধূসরের বুক থেকে মাথা তুলে একটু তাকায়, কথার মানে বোঝার চেষ্টা করে, কিন্তু অর্থ উদ্ধার করতে না পেরে নিঃশব্দে চুপ করে থাকে। ইচ্ছে বিস্মিত চোখ দুটো ধূসরের গভীর দৃষ্টির সঙ্গে আটকে যায়। অন্যদিকে ধূসর ইচ্ছের মুখের প্রতিটি অনুভূতি পর্যবেক্ষণ করছে, ঠান্ডা স্থির দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। একটা গভীর কিছু লুকিয়ে আছে ধূসরের চোখের ভাষায়, যা পড়তে পারছে না ইচ্ছে। গভীর জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে দ্রুত ছুটে চলছে একটি জার্মান সেডাপ, জিভ বের করে বাতাসে শুকে নিচ্ছে অজানা কোনো গন্ধ। কুকুরটির দৃষ্টি তীক্ষ্ণ, পেশির টান টান অবস্থা বলে দিচ্ছে কোনো কিছুর খুব কাছাকাছি পৌঁছে গেছে। চারপাশে ঘন গাছপালা, বাতাস ভারী হয়ে আছে পচা পাচার গন্ধে, আর কোথাও যেন একটা চাপা উত্তেজনা লুকিয়ে আছে। ছায়ার মতো নীরবে এগিয়ে আসছে একদল প্রশিক্ষিত এজেন্ট, প্রত্যেকের পোশাকে নিখুঁত শৃঙ্খলা, মুখে গভীর সতর্কতার ছাপ, হাতে শক্তভাবে ধরে আছে শর্ট গান, আঙ্গুল ট্রিগারের কাছে স্থির। নিস্তব্ধতার মাঝেও পায়ের নিচে ভেঙে পড়া শুকনো পাতার মৃদু শব্দ যেন অনেক বেশি স্পষ্ট শোনাচ্ছে শান্ত জঙ্গলের গহীনে। কুকুরটি হঠাৎ থমকে দাঁড়ায়, কান খাড়া, চোখ স্থির, কিছু একটা পেয়েছে। ঠিক সেই মুহূর্তে বাতাসের ভেতর একটা অদ্ভুত স্পন্দন ছড়িয়ে পড়ে, অদৃশ্য কোনো বিপদের ইঙ্গিত যেন সকলকে শিকারের মতো গ্রাস করতে শুরু করে। জঙ্গলের ছায়া পেরিয়ে বিশাল সমুদ্রের তীরে এসে দাঁড়িয়েছে অপারেশন টিমটি। বাতাসে লবণের গন্ধ, পানির ঢেউয়ের গর্জন, আর সারি সারি লঞ্চ, জাহাজ, ট্রলার, সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। কিন্তু এই শান্ত সমুদ্রের বুকে একটা শীতল উত্তেজনা ছড়িয়ে আছে, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে। টাইটান জার্মান শেফার্ড কুকুরটি আচমকা থমকে দাঁড়ায়, স্নায়ু টান টান হয়ে যায়, দৃষ্টি আটকে যায় সামনে নোঙর করা একটি শিপের দিকে। মুহূর্তের মধ্যেই সে তীক্ষ্ণ কণ্ঠে ঘেউ ঘেউ করে উঠে, লেজ নাড়িয়ে ইঙ্গিত দিতে থাকে। ওটার দিকে ইশারা করছে। নিচু গলায় বলে ওঠে একজন এজেন্ট, সাউন্ড সাইলেন্ট রাখো, কেউ যেন অযথা শব্দ না করে। নির্দেশ আসে কমপ্লেক্সড ইয়ারশিপের মাধ্যমে। কণ্ঠটা ভারী। এজেন্টের মধ্যে একজন প্রশ্ন তুলে, স্যার, কনফার্ম টার্গেট। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর ইয়ারশিপের ভেসে আসে সেই একই দৃঢ় কণ্ঠ, ওরা এখানে আছে, ওদের বের করে আনো। টাইটান আবারও ঘেউ ঘেউ করে ওঠে, এইবার আরও বেশি উত্তেজিতভাবে। গান রেডি থাক। টিমের এক এজেন্ট ধীর পায়ে শিপের গায়ে হাত রাখে, চোখ ইশারায় সতর্ক সংকেত দেয় বাকিদের। আর ঠিক তখনই ক্যাপ্টেনারের পেছন থেকে একটা ছায়ামূর্তি দ্রুত সরে যায়। মুভমেন্ট ডিটেক্ট, সেক্টর 3। স্ট্যান্ড বাই। সেই দৃশ্য, টিম লিডারের কণ্ঠ এবার আরও ঠান্ডা, আরও তীক্ষ্ণ, কিন্তু ঠিক তখনই ইয়ারশিপে ভেসে আসে ঠান্ডা দৃঢ় এক কণ্ঠস্বর, অতি আত্মবিশ্বাসী হয়েও না, তোমাদের পর্যবেক্ষণ এখনও অসম্পূর্ণ। ওরা তোমাদের দেখছে কি না সেটাও নিশ্চিত হও। এজেন্টরা চুপ হয়ে যায়, একে অপরের দিকে তাকে দ্রুত নিজেদের অবস্থান রিএসেট করে। আরেকজন ইনস্ট্রাকশন দেয়। একজন এজেন্ট চট করে নাইট ভিশন বাইনোকুলার চোখে তুলে, উত্তেজিত কণ্ঠে রিপোর্ট আসে, অপেক্ষা করো, ফাঁদেও পড়তে পারো। আবারও সেই রহস্যময় কণ্ঠ ভেসে আসে ইয়াসিপে, কণ্ঠের ভেতর শীতল স্থিরতা, ক্ষীণ, বিষণ্ণ। টিমের সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করতে থাকে। তারপরই সেই কণ্ঠস্বর আবার বলে ওঠে, পশ্চিম দিকের কন্টেইনারে একটা ত্রুটিপূর্ণ লক আছে, ওদের নজর এড়িয়ে সেখানে দিয়ে প্রবেশ করো, দ্রুত, শব্দহীনভাবে। টিম লিডারকে কথায় সে অবস্থান করছে। এজেন্টরা কেউ তা জানে না, শুধু জানে তার নির্দেশেই এখন একমাত্র
পথ নির্দেশক। টাইটান এবার আরো উত্তেজিতভাবে সামনের দিকে দৌড় দেয়। ট্রিম দ্রুত তার পেছন পেছন এগিয়ে যায়, অস্ত্র সজাগ রেখে। শিপের ভেতর কি অপেক্ষা করছে সেটা কেবল তাদের রহস্যময় নির্দেশকের চোখেই যেন আগে ভাগে দেখে ফেলেছে। সমুদ্রের তীরে ঠান্ডা বাতাস বইছে, ঢেউয়ের গর্জন আর নীরবতার মাঝখানে দাঁড়িয়ে আছে পুরো ট্রিম, অস্ত্র হাতে। দুটা বিশাল বক্সের সামনে তিনজন লোক হাঁটু গেড়ে বসে, চোখ মুখে ভয়, প্রাণ ভিক্ষা চাইছে কাঁপা কাঁপা কণ্ঠে। টাইটান মাটিতে বসে ধীর গতিতে লেজ নাড়াচ্ছে, কিন্তু তীক্ষ্ণ চোখে চারপাশ পর্যবেক্ষণ করছে। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে ভারী বুটের আওয়াজ। টিমের সবাই মুহূর্তেই সতর্ক হয়ে সোজা দাঁড়িয়ে যায়। কেউ কিছু বলার আগেই সামনের ছায়ামূর্তিটি ধীরে ধীরে আলোয় স্পষ্ট হয়ে ওঠে লিডার। এই সেই মানুষ যার কণ্ঠ এতক্ষণ ইয়াসিপের নির্দেশনা দিয়ে গাইড করছিল পুরো দলকে। মুখের এক্সপ্রেশন কঠোর, চোখের গভীরতা অন্ধকার রাতের মতো রহস্যময়। এক ঝলক চোখ বুলিয়ে নেয় টিমের দিকে, তারপর ধীর পায়ে এগিয়ে আসে টিমটার এক লাফে উঠে দাঁড়িয়ে তার দিকে ছুটে যায়। তারপর প্রশস্তভাবে ঘুরে ঘুরে লিডারের চারপাশে চক্কর দিতে থাকে, যেন বহুদিনের চেনা কেউ ফিরে এসেছে। কুকুরের এই আচরণ টিমের অনেকের মধ্যেই এক মুহূর্তের জন্য সন্দেহ ছায়া ফেলে এই মানুষটাকে। তার সম্পর্কে তারা কতটুকু জানে? তিনজন বন্দি চোখে জল নিয়ে কাঁপতে কাঁপতে মুখ তুলে। একজন ফিসফিস করে বলে। লিডার চুপচাপ তাদের দিকে তাকিয়ে থাকে, মুখে এক বিন্দু আবেগ নেই। তারপর আস্তে আস্তে তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। কেউ এখান থেকে জীবিত যাবে না। এক মুহূর্তের জন্য চারপাশের নীরবতা নেমে আসে, বাতাস ভারী হয়ে ওঠে। তারপর একটা গুলির শব্দ ভেসে আসে নিস্তব্ধতায়। মির্জাবাড়ির সামনের দিকটায় আজ জমকালো আয়োজনে ভরপুর। রিসিপশনের পার্টির জন্য স্টেজ থেকে ডিজে সবকিছুর প্রস্তুত। আলো ঝলমলে পরিবেশ, অথচ কোথাও যেন একটা চাপা শ্বাসরুদ্ধকর অনুভূতি কাজ করছে। সন্ধ্যার আকাশে চাঁদ ঝলমল করছে, তার আলো এসে পড়ছে ঝুলন্ত লাইটের উপর। মৃদু বাতাসে সেগুলো দুলে উঠছে অদ্ভুতভাবে। বসার ঘরে উত্তেজনা তুরঙ্গে। রোকসানার কণ্ঠ ঝাঁঝালো, চোখে যেন আগুন ঝলছে। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে আঙ্গুল তুলে জোর গলায় বলে উঠল, আমি বারবার বলেছি ভাই সাহেব, ইচ্ছেকে আমি বিয়ে দেব না আপনার ছেলের সাথে। তারপরও কেন আপনি অপমানিত হতে আসেন বারংবার? ঘরের বাতাস থমথমে হয়ে উঠে। পাশে দাঁড়িয়ে থাকা রফিক সাহেব হতবাক হয়ে তাকিয়ে আছে। আলিম মির্জা এতক্ষণ চুপ ছিলেন, এবার ধীরস্থির কণ্ঠে বললেন, রুকসানা, আমার ছেলে কি খারাপ ছিল? শুধু ইচ্ছের জন্যই আসছে জেলে। এসবের জন্য কি ইচ্ছেকে আফনানের সাথে বিয়ে দেওয়া উচিত না? রোকসানার রাগ এবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। চোখের রক্ত চেপে উঠে যেন চোয়াল শক্ত করে বলে উঠল, আপনি যদি আমার ছোট মেয়েকে আর একবার টানেন তাহলে ভুলে যাব আপনি আমার ভাই হন। নিজের ভাই হলে এসব করতে পারতেন। আলিম মির্জার ঠোঁটে এক চিলতে ব্যঙ্গাত্ম হাসি ফুটে ওঠে, চোখে ধূসর এক শীতলতা খেলা করছে। চারপাশের নিস্তব্ধতা নেমে এসেছে, যেন ঘরের প্রতিটি দেওয়াল, প্রতিটি আসবাস সাক্ষী হয়ে থাকছে এক রক্তের সম্পর্কের তীব্র দ্বন্দ্বের। রোকসানা আর আলিম মির্জা একই রক্তের হলেও চাচাতো ভাই বোন, আর সেখানেই যেন বিপত্তি। বাইরের সন্ধ্যায় আকাশে চাঁদ ঢেকে যাচ্ছে কালো মেঘে, যেন প্রকৃতি নিজেও থমকে গেছে এই সংঘর্ষের সামনে। প্রতিটি শব্দ যেন চারপাশের প্রতিধ্বনিত হচ্ছে, প্রতিটি বাক্য যেন বিদ্যুতের মতো আঘাত হানছে বাতাসে। আলিম মির্জা এবার আর সংযত থাকলেন না, কণ্ঠে এবার কঠিন হুকুমের স্বর। ইচ্ছেকে আমি আফনানের সাথেই বিয়ে দেব। সে শুধু আমার ছেলেই হবে, অন্য কারো নয়। চোখে তীব্র দপদপ করা আগুন, গলার স্বর স্থির কিন্তু হুমকি সূচক। কথার মধ্যে এমন এক দৃঢ়তা লুকিয়ে আছে যেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। রাজনীতি ক্ষমতাশীল ব্যক্তিবর্গ হওয়ায় নিজের সর্বশেষ ক্ষমতাটুকু জাহির করছেন আমিল মির্জা। রোকসানা আর নিজেকে সামলাতে পারল না, তার শরীর রাগে কাঁপছে, চোখ দুটো জ্বলে উঠেছে ভয়ঙ্কর দাহে। সে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে তীব্র চিৎকারে বলে উঠলেন, আপনার ওই লম্পট ছেলেকে আমি কখনোই ইচ্ছের সাথে বিয়ে দেব না। দরকার হলে নিজ হাতে আমি ইচ্ছের গলা টিপে মেরে ফেলবো, কিন্তু ওকে ওই জানোয়ারের হাতে তুলে দেব না।
গলাটা এতটাই চড়া যে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা কাজের লোকেরা পর্যন্ত ভয়ে কেঁপে উঠে। ভেতরে কি নিয়ে এমন চিল্লানোর আওয়াজ তা নিয়ে কানা ঘষা চলছে। পুরো বাড়ির পরিবেশ এক মুহূর্তে অস্বস্তিকর হয়ে ওঠে। রোকসানার আগে ফুঁসতে ফুঁসতে দরজা খুলে তীব্র গতিতে বেরিয়ে যায়। এই বাতাসে তার আর এক মুহূর্তেও থাকতে ইচ্ছা করছে না। জুতা মেঝেতে ঠক্কর খেয়ে ঠিকই শব্দ তুলছে, যা সারা বাড়ির নীরবতার চেয়েও বেশি তীব্র মনে হচ্ছে। পিছে পিছে রফিক বেরিয়ে পড়ে স্ত্রীকে ঠান্ডা করতে হবে। বিয়ে বাড়িতে কিছু অঘটন হোক তিনি চান না। ঘরের ভেতর তখনও বসে আছে আমিল মির্জা। রোকসানা চলে যেতেই তার ঠোঁটে এক রহস্যময় নির্মম হাসি ফুটে উঠল। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ঠোঁটের কোণে এক ফোঁটা বিদ্রুপের হাসি। আমার সামনে এত বড় কথা বলে চলে গেল। রোকসানা, তুই আসলে এখনো আমাকে চিনিস না। কণ্ঠে এক শীতল ভয়াবহ। আলিম মির্জার হাত ধীরে ধীরে পকেটে চলে যায়। মোবাইল বের করে এক নম্বরে ফোন দিল। ওপাশে কেউ রিসিভ করতেই সে গম্ভীর কণ্ঠে বলল, সব ব্যবস্থা করো, আমি যা বলছি তা যেন ঠিক মতো হয়, কোনো ঝামেলা চাই না। এরপর ফোন রেখে ঠান্ডা চোখে সামনের দেওয়ালের দিকে তাকিয়ে রইল। ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে ওঠে, যেন একটা দুর্যোগ এগিয়ে আসে, যার জন্ম আজকের এই রাতেই হয়ে গেল। ইচ্ছে মাথা ব্যথায় বিছানায় শুয়ে চোখ বুজে আছে। ঘরের নিস্তব্ধতা যেন ভারী চারপাশে। হঠাৎ খট করে দরজা খোলার শব্দে চোখ খুলে যায় ইচ্ছের। অন্ধকার ঘরে আধো আলো ছড়িয়ে পড়া। কাপা স্বরে বেরিয়ে আসে, আপনি? ভারী কাঠের নকশা করা দরজাটা আস্তে করে ঠেলে ভিতরে প্রবেশ করলো দীর্ঘকায়ী নীরব পুরুষটি। সাদা রঙের টি শার্ট, শরীরে আলগোছে জড়ানো, বুকের গঠনের ছাপ স্পষ্ট। হাঁটুর নিচ পর্যন্ত কালো জগিং ট্রাউজার, পায়ের ধাপে অনাকাঙ্ক্ষিত ভার। কিন্তু চোখ আটকে যায় পুরুষটির হাতে সাদা ব্যান্ডেজ শক্ত করে পেঁচানো আছে বলিষ্ঠ কবজিতে। ধূসর ধীর পায়ে সামনে এগিয়ে এসে ভারী নীরবতা ভেদ করে বিছানার উপর ফেলল দুখানা ব্যাগ। কিন্তু ইচ্ছের দৃষ্টি সেদিকে নেই। তার পুরো মনোযোগ স্থির হয়ে আছে সামনের ব্যক্তিটির উপর। ঘরের বাতাসে এক ধরনের চাপা উত্তেজনা, এক রহস্যময় শীতলতা ছড়িয়ে পড়েছে। ইচ্ছে ধূসরকে দেখতে এতটাই খামখেয়ালি হয়ে পড়ে যে কখন ধূসর মাঝের দূরত্বটুকু ঘুচিয়ে ইচ্ছের এত কাছে চলে এসেছে ঠাওর করতে পারে না। এক মুহূর্ত কিংবা তারও কম সময় ধূসর ইচ্ছের কোমর জড়িয়ে নেয় শক্ত করে, যেন ইচ্ছে কোনোভাবেই দূরে সরে যেতে না পারে। ইচ্ছের বিস্ময় স্থির, হয়তো এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারেনি কি ঘটছে এতটুকু সময়ের মধ্যে। ধূসর ধীরে ধীরে ইচ্ছের আরও কাছে সরে আসে। কোনো পূর্বাভাস না দিয়ে ইচ্ছের গলায় মুখ ডুবিয়ে দেয়। এক গভীর দাবিদার স্পর্শ ঠোঁট ইচ্ছের ত্বকের উষ্ণতার সঙ্গে মিশে যায়। ইচ্ছে অনুভব করে ধূসর যেন পাগলের মতো তার গলার কাছটুকু ছুঁয়ে যাচ্ছে। নিঃশ্বাসের উত্তাপে চারপাশের বাতাস পর্যন্ত ভারী হয়ে উঠেছে। এক মুহূর্তের জন্য ইচ্ছে সম্পূর্ণ স্থির হয়ে যায়, যেন সময় থমকে গেছে। কিন্তু ধূসরের পাগলামিতে ইচ্ছে শ্বাস নিতে ভুলে যায়। বুক ধক করে কেঁপে ওঠে, আর শরীরের রন্ধে রন্ধে এক হিম শীতল স্রোত বয়ে যায়, যা ইচ্ছেকে অবশ করে দেয় এক অজানা অনুভূতিতে। ধূসর তার কণ্ঠের গভীরে এক রহস্যময় আবেশ মিশিয়ে ফিসফিস করে বলে ওঠে, যদি আমার জীবনের অনিশ্চয়তায় থাকে, তারপরও কি আমায় বিয়ে করবি ঘুরি? ইচ্ছে থমকে যায় এমন অপ্রত্যাশিত প্রশ্নে। তার মনে ঝড় বয়ে যায়, কিন্তু কি উত্তর দেবে তা ভেবে পায় না। ঠোঁট কাঁপে, কিন্তু শব্দ বের হয় না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন সবটুকু ধরে রাখতে চাইছে। তবে ইচ্ছে কিছু বলার আগেই ধূসর এক ঝটকায় ইচ্ছেকে ছেড়ে দিয়ে এক শীতল অথচ কোমল কণ্ঠে বলে ওঠে, আমি অপেক্ষা করছি। তৈরি হন ইচ্ছেময় তালুকদার। তারপর কোনো শব্দ না করেই সরে যায় ধূসর। যেভাবে এসেছিল ঠিক সেভাবেই এক রহস্যময় ছায়ার মতো। ইচ্ছে তাকিয়ে থাকে দরজার দিকে, বুকের ভেতর অস্থিরতা নিয়ে। ধূসর একের পর এক কল করেই যাচ্ছে।
কিন্তু ঈশিতা ফোন ধরার নাম নেই। বিরক্তিতে চোয়াল শক্ত হয়ে আসে আর বারবার হাতের ঘড়িতে চোখ বুলিয়ে নিচ্ছে। সময় যেন কেবলই ধীর হয়ে আসছে আর ধূসরের ধৈর্যের সীমানা ক্রমশ ক্ষয়ে যাচ্ছে। মেয়েদের এত কিসের সময় লাগে তৈরি হতে, ভাবতে থাকে ধূসর আনমনে। তবে হঠাৎ করেই দৃষ্টি আটকে যায় সামনের দৃশ্য। ল্যাভেন্ডার রঙা শাড়ির কুচি সামান্য উঁচু করে ধরে বিরক্তি মুখে এগিয়ে আসছে ইচ্ছে। কপালে স্পষ্ট ভাঁজ, চোখে মুখে অনাগ্রহের ছাপ। তীক্ষ্ণ অধৈর্য ধূসরকে এখনও খেয়াল করেনি সে, কিন্তু ধূসর সে ঠিকই খেয়াল করে ফেলেছে তার ইচ্ছময়ীকে। এক ঝলক চোখ বুলিয়ে নেয় ধূসর, তীক্ষ্ণ দৃষ্টি ইচ্ছের দিকে নিবদ্ধ হয়ে থাকে। মনে হয় অপেক্ষা শেষে শিকারের দিকে তাকিয়ে থাকা কোনো শিকারীর মতো। ইচ্ছেকে আজকে শাড়িতে অমায়িক লাগছে। লম্বা কালো চুল বাতাসে হালকা দুলছে, খোলা চুলের আড়ালে মুখের কোমল অভিব্যক্তি আরও রহস্যময় হয়ে উঠেছে। গলার সোনালি সেই পেন্ডেন্ট যেটা আলোয় ঝলসে উঠছে, হাতের রাঙ্গা চুড়ির মৃদু ঝনঝনে শব্দ শোনাচ্ছে এক অদ্ভুত সুর। গালের কুচকুচে সেই কালো তিল সব মিলিয়ে সামনের ব্যক্তিকে নাজেহাল করার ক্ষমতা রাখে। ল্যাভেন্ডার রঙা শাড়ির সাথে ইচ্ছের সিম্পল সাজ যেন এক অপার্থিক সৌন্দর্যের প্রতিচ্ছবি। ছোট একটি পার্স হাতে ধরে সামনে এগিয়ে আসছে ইচ্ছে। প্রতিটি পদক্ষেপ আত্মবিশ্বাসী, অথচ কোথাও যেন একটা চাপা দ্বিধা লুকিয়ে আছে। রক্তিম গাল দুটো আজকে ব্রাশের ছোঁয়া। ধূসরের দৃষ্টি এক মুহূর্তের জন্য সরে না। এক অদ্ভুত অনুভূতিতে ইচ্ছের দিকে তাকিয়ে থাকে, যেন সামনে থাকা মেয়েটার কোনো রহস্য আর যার সমাধান একমাত্র সেই খুঁজে বের করার ক্ষমতা রাখে। ধীর গতি পা ফেলে এগিয়ে আসতে ইচ্ছে। এক হাতে শাড়ির কুচি সামলে নিচ্ছে, অন্য হাতে ছোট পাথর খোদিত পার্স, যা আলোয় ক্ষণিকের জন্য ঝলমল করে ওঠে। কপালে এখনো সূক্ষ্ম ভাঁজ, যেন কোনো চিন্তার ভার সে বহন করছে। তবে তার দৃষ্টি সামনের পথে স্থির। চারপাশের কিছুই যেন এই মুহূর্তে তার খেয়াল নেই। অন্যদিকে পকেটে হাত গুজে দাঁড়িয়ে থাকা নীরব ঘাতক পুরুষটি স্থির দৃষ্টিতে তাকিয়েছে ইচ্ছের দিকে। গভীর তীক্ষ্ণ চোখে সেই দৃষ্টি যেন কিছু খুঁজে বেড়াচ্ছে, কিংবা হয়তো কিছু নিশ্চিত করছে। কিন্তু ইচ্ছে এই নজরদারির কোনো খেয়ালই করছে না, আনমনে এগিয়ে আসছে ধূসরের পথেই। তবে শাড়ি ঠিক করা শেষ করে যেই ইচ্ছের চোখ তুলে সামনে তাকায়, সেই মুহূর্তে ধূসরের দৃষ্টির সঙ্গে ইচ্ছের দৃষ্টি মিলিত হয়। কিছুক্ষণ যেন সময় স্তব্ধ হয়ে যায়। চারপাশের সমস্ত কোলাহল থেমে গিয়ে কেবল তাদের মধ্যকার অদৃশ্য সংযোগটুকুই অনুভূত হতে থাকে। লাল রাঙা সরু ঠোঁট দুটোতে এক অনিবার্জনীয় হাসি ফুটে ওঠে ইচ্ছের। চোখের তারায় এক অনন্য দীপ্তি খেলে যায়। কোনো কিছু না ভেবেই দৌড়ে গিয়ে ধূসরকে জড়িয়ে ধরে একেবারে শক্ত করে। সেই দাবিত্ব আত্মবিশ্বাসী পুরুষটি যে এতক্ষণ নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়েছিল, সে এবার এক পা পেছনে নড়ে ওঠে, যেন ইচ্ছের স্পর্শ তার সমস্ত প্রতিরোধকে টলিয়ে দেয়। অথচ নিজেই বুঝতে পারে না এই মুহূর্তের অর্থ কি, কতটা গভীর। মুহূর্তের জন্য ধূসর হতবাক হয়ে যায়, কিন্তু ইচ্ছের উষ্ণ স্পর্শ তাকে স্থির করে দেয়। ইচ্ছে নিজের সমস্ত শক্তি দিয়ে ধূসরের বলিষ্ঠ শরীর আঁকড়ে ধরে। হাত দুটো শক্ত হয়ে আসে, যেন একটু পরও যদি ছাড়তে হয় তাহলে শেষ মুহূর্তটাকেও কিছুটা বেশি আঁকড়ে রাখতে চায়। মাথাটা রাখে ধূসরের বুকের কাছে। দ্রুত উঠানামা করা বুকের স্পন্দন যেন ইচ্ছের কানে ধাক্কা দিতে থাকে। ধূসর প্রথমে নিস্পৃহ দাঁড়িয়ে থাকলেও ধীরে ধীরে ভেতরের কঠোরতা নরম হতে থাকে। এক হাতে ইচ্ছের পিঠে আলতো করে রাখে, আর এক হাত ইচ্ছের চুলে আঙ্গুল চালিয়ে দেয় একবার, খুব আস্তে, যেন অভ্যস্ত নয় এমন কোমলতায়। তবু কিছু না বলেই অনুভব করতে থাকে সেই মুহূর্তের অদৃশ্য আবেগ। রাতের হালকা বাতাস চারপাশে বয়ে চলছে, কিন্তু ইচ্ছে আর ধূসরের মাঝে তৈরি হওয়া উষ্ণতার মাঝে বাতাসও যেন বিলীন হয়ে যায়। কিছুক্ষণ কেউ কিছু বলে না, শুধু হৃৎস্পন্দনেই যেন ওদের মাঝে একমাত্র শব্দ হয়ে বাঁচতে থাকে। কিন্তু হঠাৎই দুজনই এক অদ্ভুত নরম স্পর্শ অনুভব করে। কিছু একটা তাদের ঠিক আছে। ইচ্ছে ধূসরের খোলা শার্টের দিকে তাকিয়ে হেসে ওঠে। সেখান থেকে ছোট্ট একটি
তুলোর মতো সাদা খরগোশটি মাথা বের করে নিরীহ দৃষ্টিতে তাকিয়ে আছে। মতিবানু, ইচ্ছে বিস্মিত কণ্ঠে ফিসফিস করে ওঠে। ধূসর ঠোঁটের কোণে এক চিলতে হাসির টেনে বলে, হ্যাঁ, সে এখন আমার দায়িত্বে। ছোট খরগোশটি মাঝখানে অবস্থান করে, যেন এক অদৃশ্য সংযোগ তৈরি করে রেখেছে। ইচ্ছে বিস্ময়ের মাঝে ধূসরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, আর ধূসরও এক মুহূর্তের জন্য থমকে গিয়ে অনুভব করতে থাকে এই স্পর্শ, এই মুহূর্তের উষ্ণতা, আর তাদের মাঝে থাকা ছোট্ট এক জীবনের উপস্থিতি। ইচ্ছে ধূসরের শার্টের মধ্যে থেকে উকি মারা ছোট্ট খরগোশটিকে দেখেই ধপ করে ধূসরের বুকে লেপ্টে যায়। তখন বুঝতে পারে ধূসর খুব ভালো করেই মতিবানু, আই মিস ইউ বলে উচ্ছ্বাসের শার্টের ভেতরে লুকানো খরগোশটিকে আলতো করে তুলে নিয়ে গাল ভর্তি চুমু খেয়ে দেয়। খরগোশটি একবার নড়ে চড়ে ছোট্ট নাক ঝুঁকিয়ে ইচ্ছের দিকে তাকায়, যেন সেও ইচ্ছেকে চিনতে পেরেছে। ধূসর ঠোঁট কামড়ে পাশে ফিরে তাকায়, চোখে স্পষ্ট বিরক্তির ছাপ। তারপরও কণ্ঠ গভীর গলায় বলে ওঠে, মতিবানু, তুই যদি এই নরম তুলতুলে ঠোঁটের ছোঁয়া পেতে পারিস তাহলে আমার বেলায় এত বৈষম্য কেন? আমি কি ডিজার্ভ করি না ওই নরম ঠোঁটের স্পর্শ? ইচ্ছে ধপ করে মতিবানুকে বুকে চেপে ধরে। ধূসরের কথা শুনে মুখ পুরো লাল হয়ে গেছে। ধূসর এবার মুখে এক চিলতে দুষ্টু হাসি টেনে বলে, একটা খরগোশও যদি কিস ডিজার্ভ করতে পারে তাহলে আমি তো একটু বেশি ডিজার্ভ করি, তাই না? ইচ্ছে তখনও ভেবাচাকা খেয়ে ধূসরের দিকে তাকিয়ে থাকে, আর ধূসর মজা নিয়ে ইচ্ছের প্রতিক্রিয়া দেখতেই ব্যস্ত। লজ্জায় মুখ নিচু করে ইচ্ছে মতিবানুকে আরো শক্ত করে চেপে ধরে। গাল জোড়া লালচে আভায় ভরে উঠেছে। ইচ্ছে কিছু বলার সাহস পাচ্ছে না। ধূসর এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইচ্ছের দিকে, চোখে যেন এক অদ্ভুত তীক্ষ্ণতা, গভীরতা, যেন সে ইচ্ছের মনের সবকিছু পড়ে ফেলতে পারছে। সাদা প্যান্টের সঙ্গে ল্যাভেন্ডার রঙের শার্ট, জিম করা শরীরের আটসাট হয়ে থাকা সেই শার্ট ধূসরকে আরো মোহনীয়, আরো আকর্ষণীয় করে তুলেছে। সন্ধ্যার হালকা বাতাসের শার্টের হাতার কিনারা একটু একটু নড়ছে, কিন্তু ধূসরের গাঢ় দৃষ্টি এতটুকু টলে না। ইচ্ছে সাহস করে এক ঝলক তাকাতেই ধূসর ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে বলে, এখনো যদি বুঝতে না পারিস তাহলে বলবো তোর বোঝার ক্ষমতা নিয়ে আমি সন্দেহ করি। ইচ্ছে কিছু বলতে গিয়েও আবার থেমে যায়, বুক ধড়ফড় করছে। কিন্তু ইচ্ছে বোঝে না এটা ধূসর ভাইকে নিয়ে নাকি তার নিজের মনের এলোমেলো আবেগ নিয়ে। ধূসর হুট করেই ধীরে ধীরে ইচ্ছের সামনে ঝুঁকে পড়ে, তার মুখ একেবারে ইচ্ছের ঠোঁট বরাবর নামিয়ে আনে। মাঝে সামান্য ফাঁকটুকু ধূসর নিজেই মিটিয়ে দেয়, আর ঠিক তখনই ইচ্ছের নরম ঠোঁট ছুঁয়ে যায় ধূসরের গাল। ইচ্ছে থমকে যায়, যেন পুরো শরীর অবশ হয়ে আসে মুহূর্তের জন্য। ধূসর ভাই এভাবে ইচ্ছের ভেতরটা কাঁপতে থাকে, লজ্জায় চুপসে যায়, যেন চোখ বড় হয়ে ধূসরের দিকে তাকায়, কিন্তু কিছু বলার ভাষা খুঁজে পায় না। ধূসর হাসে, সেই পরিচিত দুষ্টু হাসি, ঠোঁটের কোণে এক চিলতে চাতুর্যের চাপ, চোখে মুখে এক ধরনের খুনসুটির ছায়া। ধূসর আরও খানিকটা এগিয়ে আসে, ইচ্ছের কানের ঠিক পাশে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে, তোর মসৃণ কোমরের নাভিটা কিন্তু আমার ভুলেও কারো নজর পড়লে পিষে ফেলবো। ধূসরের গভীর স্থির কণ্ঠস্বর ইচ্ছের কানে আঘাত করে না, বরং শরীরের ভেতর দিয়ে শিহরণ বইয়ে দেয় ইচ্ছের। ইচ্ছে চমকে উঠে, দ্রুত হাত বাড়িয়ে শাড়ির আঁচল টেনে নেয় কোমরের কাছে। কখন যে শাড়ি একটু সরে গেছে নিজেও খেয়াল করেনি, কিন্তু ধূসর ঠিকই করেছে। তীক্ষ্ণ দৃষ্টি এড়ানো সম্ভব নয়। ধূসর হাসে, একেবারে নিঃশব্দ কিন্তু গভীর সেই হাসি। ধূসর আর একটু ঝুঁকে আসে, এতটাই যে ইচ্ছের নিঃশ্বাস ফেলতেও ভয় পায়। ধীরে ধীরে হাত বাড়িয়ে ইচ্ছের কাঁধ থেকে শাড়ির আঁচল সামান্য সরিয়ে নেয়, তারপর নিখুঁতভাবে সেটি পিন আপ করে দেয়। ইচ্ছে বারবার মুগ্ধ হয়, কিন্তু একই সঙ্গে লজ্জায় ডুবে যায়। ধূসরের উপস্থিতি যেন তার সমস্ত অনুভূতি এলোমেলো করে দিচ্ছে। হাত পা অবশ হয়ে আসে, মুখ শুকিয়ে যায়, অথচ হৃৎস্পন্দন বাড়তে থাকে বেপরোয়াভাবে। ধূসর তখনও তাকিয়ে আছে, চোখ মুখে স্পষ্ট দাবিদারিত্বের ছাপ, যেন বলে দিচ্ছে, তোর সবটুকু শুধু আমার ইচ্ছেময়ী। তারপর নিজের বাহু সামনের দিকে বাড়িয়ে দেয়,
ঠিক ইচ্ছের দিকে, যেন কোনো কথা না বলেই কিছু ইঙ্গিত করছে। ইচ্ছে এক মুহূর্তে থমকে থাকে, তারপর ধীরে ধীরে ইঙ্গিত বুঝতে পেরে নিঃশব্দে ধূসরের বাহুর সঙ্গে নিজের হাত ঢুকিয়ে দেয়। ধূসর তখনও হাসে, আর ইচ্ছে সে শুধু নিজের স্পন্দিত হৃদয়কে থামানোর চেষ্টা করছে, যা ধূসরের সামান্য ছোঁয়াতেই যেন দ্বিগুণ বেড়ে চলতে শুরু করে। সামনের দিকে ধীর পায়ে এগিয়ে চলে ইচ্ছে, ধূসরের সঙ্গে তাল মিলিয়ে। বুকের কাছে জড়িয়ে রাখা ছোট্ট মতিবানু কৌতূহলী চোখে চারপাশ দেখছে। নরম তুলতুলে কানগুলো মাঝে মাঝে নড়ছে বাতাসে। ধূসর এক পাশ থেকে ইচ্ছের দিকে তাকিয়ে থাকে, চোখে এক ধরনের প্রশান্তির ছাপ, যেন তার পৃথিবীটা এই মুহূর্তে ঠিকঠাক হয়ে গেছে। ইচ্ছে ধূসরকে না দেখার ভান করলেও মনের ভেতর কোথাও যেন একটা অস্থিরতা কাজ করছে, এক অদ্ভুত অনুভূতি যা সে ব্যাখ্যা করতে পারে না। ধূসর হঠাৎ এক হাতে ইচ্ছের কাঁধ ছুঁয়ে ফিসফিস করে বলে, এই তাল মিলিয়ে চলার অভ্যাস রাখিস ঘুড়ি। আমার সাথে অনেক দূর যেতে হবে কিন্তু। ইচ্ছে ধূসরকে এক ঝলক তাকিয়ে দেখে, তারপর কোনো উত্তর না দিয়ে তার পাশে কেবল হাঁটতে থাকে। হয়তো সত্যি অনেক দূর পর্যন্ত ছাদের এক কোণে নরম চাঁদের আলোয় ছায়া ফেলেছে। বাতাস ভারী এক অদৃশ্য উত্তেজনা। ঈশিতা নিঃশব্দে দাঁড়িয়ে, শরীরের ভাষার এক ধরনের অপরাধ বোধ। ঠিক সামনে দাঁড়িয়ে থাকা পুরুষালী অবয়বটি এক পাশে হাত গুটিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশিতার দিকে, চোখে অভিমান আর রাগে মিশ্রণ। সে এক পলক ঈশিতাকে দেখে হেসে ওঠে, একটা ঠান্ডা ব্যঙ্গাত্মক হাসি, তারপর ধীর গলায় বলে ওঠে,